রাত গভীর, কিন্তু রাতুলের অভিযান তখনও চলছে। চৈতি বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও বুঝতে পারেনি। বেলকনির দরজাটা ভুলবশত খোলাই রয়ে গিয়েছিল। হঠাৎই একটা শব্দে চৈতি চমকে উঠে বসে। ঘুম জড়ানো চোখ বেলকনির দিকে তাকাতেই দেখতে পায় একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। মুখে কালো মাস্ক, মাথায় হুড চাপা। ঠান্ডা বাতাসে তার কালো হুডির ছায়া যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। চৈতির শিরোধার দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এই নিঃশব্দ আগন্তুককে চৈতি ধুরমুড়িয়ে উঠে দাঁড়ায়। এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলে, তুমি কে? এখানে কি চাই? লোকটা কিছু না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে হিংস্র দৃষ্টি। চৈতির বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়লেও সে নিজেকে সামনে নেয়। ভয় পেলে চলবে না। আচমকা লোকটা একটা ধারালো ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে চৈতির দিকে। কিন্তু চৈতি পিছিয়ে যাওয়ার বদলে ঝটকা দিয়ে হাত বাড়িয়ে ছুরিটা ধরে ফেলে। শীতল লোহাটা তার তালুর মাংস কেটে ফেলে, কিন্তু সে ছাড়ে না। ব্যথায় চোখে পানি চলে এলেও সে দাঁতে দাঁত চেপে ধরে রাখে ছুরিটা। লোকটা ধাক্কা দিয়ে ওর হাত ছড়ানোর চেষ্টা করে, কিন্তু চৈতি জোরে চেপে ধরে রাখে। রক্ত ঝরতে থাকে, কিন্তু সে নড়েনি এক চুলও। লোকটা এভাবে আরও জোরে চাপ দিতে গেলে চৈতি নিজের সব শক্তি দিয়ে ছুরিটা টান মারে। লোকটা ভারসাম্য হারিয়ে পিছনে পড়ে যায়, কিন্তু চৈতি তখনও দাঁড়িয়ে। রক্ত ভিজে যাচ্ছে ওর হাত, কিন্তু মুখে একটাও আর্তনাদ নেই। চৈতি এবার দৃঢ় গলায় বলে, এবার যদি এক পা সামনে বাড়াও তাহলে কিন্তু বাঁচবে না। লোকটা কয়েক সেকেন্ডে চৈতির চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে ভয় নেই, বরং এক ধরনের অদম্য আগুন। চৈতি রক্তাক্ত হাতে ছুরিটা শক্ত করে ধরে আছে। লোকটা এক মুহূর্তেও ধমকে গিয়েছিল, কিন্তু তারপরও দ্রুত আরেকটা ধারালো ছুরি বের করে। তার চোখে এবার আরও বেশি হিংস্রতা। চৈতি বুঝতে পারে লোকটা সহজে পালাবে না। সে নিজের ব্যথা ভুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি মরতে নয় বরং মারতে জানি। লোকটা ছুরিটা উড়িয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়তে গেল। চৈতি নিঃসংকোচে নিজের হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারে লোকটার পায়ে। ধারালো ফলাটা গভীরভাবে ফুটে যায় ওর হাঁটুর কাছে। লোকটা বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। ছুরিটা হাত থেকে পড়ে যায় তার। ব্যথায় কাতরাতে কাতরাতে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। চৈতি এবার রক্তাক্ত হাত লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা। এখনও যদি ওঠার চেষ্টা করো তাহলে এবার আরও শুধু পায়ে নয়, গলায় মারবো। চৈতি নিঃশ্বাস ফেলারও সময় পেল না। লোকটা ব্যথায় কাতরাতেই সহজে হার মানবে না, সেটা ওর চোখের আগুনে স্পষ্ট। সে দ্রুত নিজের রক্তাক্ত হাত সামলানোর চেষ্টা করলো, কিন্তু ব্যথা উপেক্ষা করেও মোবাইলটা তুলে নিল। আঙ্গুল কাঁপছিল, তবু রাতুলকে একটা মাত্র মেসেজ পাঠালো, বাসায় আসুন, জরুরি। রাতুল তখনও কাজের মধ্যে ব্যস্ত ছিল। ফোনের স্ক্রিনে চৈতির মেসেজ দেখেই কপালে ভাঁজ পড়ে গেল। গভীর রাতে চৈতি এমন মেসেজ পাঠানো মানে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা হলো। পথে ধুলো উড়িয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে গাড়ি। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চৈতি কী বিপদে পড়েছে? কেউ কে আক্রমণ করেছে? প্রায় 1 ঘন্টা পর রাতুল যখন বাড়ির সামনে পৌঁছায়, তখন তার নজর পড়ে একটা অস্বাভাবিক কিছু। গেটের বাইরে কোনো নড়াচড়া নেই। সে দ্রুত নেমে সিকিউরিটির চেকপোস্টের দিকে এগিয়ে যায়, কিন্তু সামনে গিয়েই তার শরীর বরফ হয়ে যায়। গার্ডরা সবাই মাটিতে পড়ে আছে, একদম অচেতন অবস্থায়। রাতুলের ধমনীতে উত্তেজনার সম্পাদন তীব্র হয়ে ওঠে। হাত মুঠো হয়ে যায় ক্রোধে। এই রাতে বাসায় কিছু একটা হয়েছে। চৈতি বিপদে। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাসায় দরজার দিকে ছুটে যায়। অতিরিক্ত রক্তচাপে চৈতি আর সহ্য করতে পারল না। তার চোখে অস্পষ্টতা নেমে আসলো। শরীরটি নরম হয়ে গিয়েছে, রাতুলের বুকে ঢলে পড়ল। তার শরীর একেবারে অসাড় হয়ে গেছে। হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাতুলের হৃদয় যেন থেমে গেল। শরীরের প্রতিটি ক্রুশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার হাত আঁকড়ে ধরল চৈতির মাথা। গভীর শ্বাস নিল চৈতি। না না, তার কণ্ঠে শুধু একটি শব্দ, যেন সে হারিয়ে ফেলেছে কোনো কিছু।
অন্তত মূল্যবান। চৈতির রক্তমাখা শরীর তার বুকে এবং সে পুরো পৃথিবীকে উপেক্ষা করে তার প্রিয় মানুষটিকে ধরে রাখার চেষ্টা করছে। রাতুলের চোখে জল লুকানো ছিল না। কিছু একটা ভেঙে যাচ্ছিল একটি গভীর ও অসম্ভব কষ্টে। তার কাছে চৈতি ছিল তার একমাত্র অস্তিত্ব এবং এই মুহূর্তে যেন কোনো কিছুই করতে পারছে না। রাতুলের কণ্ঠ কাঁপছে। সে দ্রুত চৈতিকে ধরে সোফায় শুইয়ে দিল। কাপড় ছিঁড়ে তার হাতে ক্ষতস্থান চেপে ধরল যাতে রক্তপাত বন্ধ হয়। কিন্তু চৈতির নিঃশ্বাস এতটাই ধীর হয়ে আসছে যে রাতুলের মনে হচ্ছে সেই মুহূর্তে অক্সিজেন পাচ্ছে না। তারপর তার চাহনি ধীরে ধীরে বদলে গেল। ঠান্ডা ভয়ঙ্কর মৃত্যুর মতো নিষ্ঠুর হয়ে উঠল। মাটিতে কাতরানো লোকটার দিকে তাকাতে তার ভেতরে দানব জেগে উঠল। কে পাঠিয়েছে তোকে? লোকটা যন্ত্রণায় ছটফট করছে কিন্তু মুখ শক্ত করে আছে। রাতুল কোনো দয়া দেখালো না, এক মুহূর্তের জন্যও না। পায়ের আঘাতে লোকটাকে উল্টে দিল, তারপর তার চেয়ারে চেপে ধরল এতটাই শক্তভাবে যে লোকটা হাওমাও করে উঠল। নইলে এমন জায়গায় আঘাত করব যে তোর চিৎকারও বের হবে না। লোকটা ছটফট করছিল কিন্তু রাতুলের মনোযোগ এখনও অন্যদিকে। চৈতির নিঃশ্বাস ঠিক আছে তো? সে দ্রুত পরিচিত একজনকে ফোন দিল, অস্বাভাবিক গলায় না, বরং এমন শীতল সুরে যা শুনলে কেউ বুঝতে পারবে আজ কেউ রেহাই পাবে না। 10 মিনিটের মধ্যে এখানে আসো, একটা কাজ আছে। ফোন কেটে দিয়ে চৈতির দিকে তাকিয়ে দেখলো সে অচেতন হলেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রাতুল চৈতির গালে আলতোভাবে হাত রাখলো। এক মুহূর্তের জন্য তার ঠোঁট কেঁপে উঠল। চৈতির চোখ খোপো প্লিজ, আমি আছি তোমার পাশে, তোমাকে কিছু হতে দেব না। তারপর হাতটা নিজের বুকের ওপর রাখলো, যেন নিজের উষ্ণতা দিয়ে চৈতিকে জাগিয়ে তুলতে পারে। তার নিজের চোখ ভিজে উঠলেও শক্ত থাকতে চায়। রাতুল জানে কেউ যদি তার প্রিয় মানুষকে আঘাত করে তবে সে ছেড়ে দেবে না। সেই দিন শেষ যখন সে ধৈর্য ধরত। আজ থেকে রাতুল আহমেদ তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে রাজি। রাতুলের নিঃশ্বাস আটকে আসছিল। চৈতির নিঃশেষ শরীরটা তার বুকে হেলে পড়েছিল। তার রক্তমাখা হাত শক্ত করে ধরা যেন এখনই ছিঁড়ে দিলে সে আর ফিরে আসবে না। রাতুল এক মুহূর্তেও দেরি করলো না, ধীরে ধীরে নিচু হয়ে চৈতিকে দুহাতে তুলে নিল। এতক্ষণ যে কাতরাচ্ছিল সেই লোকটিও শ্বাস আটকাতে দৃষ্টি তাকিয়ে ছিল রাতুলের দিকে। রাতুল এক ঝলক তাকালো, চোখ ভয়ানক শীতলতা। সে এখন কিছু বলতে চায় না, শুধু চৈতিকে বাঁচানো তার একমাত্র উদ্দেশ্য। সিকিউরিটি গার্ডদের সবাই তখনও অচেতন। রাতুল বুঝলো পরিকল্পনা করে বাসার ভেতরে ঢোকা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে প্রতিশোধ নয়, তার প্রথম লক্ষ্য চৈতি। গাড়ির দরজা খোলা ছিল। সে আস্তে করে চৈতিকে সামনের সিটে বসিয়ে দিল, তারপর খুব যত্নে সিট বেল্ট লাগিয়ে দিল। চৈতির কপালের উপর হাত রাখতেই বুঝলো সে ঘেমে গেছে। নিঃশ্বাস অনিয়মিত। স্টিয়ারিং শক্ত করে ধরে গ্যাস চাপলো সে। তুমি একা নয়। গাড়ির গতি পাগলের মতো বাড়িয়ে দিল। ফোন বের করে একজন পরিচিত ডাক্তারকে কল দিল। আমি আসছি, রেডি থেকো। তার স্বর এত দৃঢ় ছিল যে ওপাশ থেকে আর কোনো প্রশ্ন আসেনি। চৈতির নিঃশ্বাস ধীরে কিন্তু অবিচল। রাতুল জানে সে যতক্ষণ আছে কিছুই চৈতির স্পর্শ করতে পারবে না। রাত প্রায় 3টা। প্রথম শহরে গভীর ঘুমে যাচ্ছে, কিন্তু আসিফের চোখে ঘুম নেই। তার দল নিয়ে সে সরাসরি ঢুকে পড়ল শহরে এক বের প্রান্তের পতিতলায়ের জায়গায়। নোংরা অন্ধকার ভেতরে ঢুকলেই গন্ধ মনে হয়। এখানে বাতাসেরও দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা রাতুলের শত্রুদের এক ধরনের ঘাঁটি হতে পারে, এমন তথ্যই পেয়েছিল আসিফ। কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাই আসিফ আজ এসেছে হাতে নির্ভরযোগ্য দল, কোমরে অস্ত্র, চোখে চূড়ান্ত তীক্ষ্ণতা। বাইরে পাহারা ছিল 4 জন। তাদের দেখে আসিফের লোকজন খুব সম্পূর্ণে ছায়ার আড়ালে সরে গেল। কয়েক মিনিট অপেক্ষার পর এক ঝটকায় 4 জন ঘাড় ধরে টেনে ফেলে চুপচাপ কাবু করে দিল। এরপর আসিফ দল নিয়ে এগিয়ে গেল ভেতরে। ভেতরে পরিবেশ আরও ভয়ঙ্কর। ঘরের ভেতর থাকা চাপা কণ্ঠ শোনা যাচ্ছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আসিফ জানে এত রাতে এখানে শুধু অপরাধীরাই থাকতে পারে। দরজায় একটা ফাঁক দিয়ে উকি দিতে তার চোখ পড়ল কিছু মেয়ের দিকে, যারা এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের চোখে ভয়, কাঁধ কাঁপছে আতঙ্কে। আর সামনে চেয়ারে বসে আছে এক মাঝবয়সী লোক, মুখে সিগারেট। লোকটা কারোর সাথে ফোনে কথা বলছে। কাজ তো শেষই হয়ে গিয়েছিল, কিন্তু মেয়েটার লোকটা কথা শেষ করতে পারেনি। ঠিক তখনই আসিফ দরজাটা এক লাথিতে ভেঙে ভেতরে ঢুকে গেল। হাত তুলে দাঁড়া,
একটাও বাড়তি কথা বলবি না। লোকটা চমকে উঠল, হাতে ধরা ফোন নিয়ে নিচে পড়ে গেল। তার পাশে বসা দুজন উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু আসিফের দলের দুজন দ্রুত তাদের কাবু করে দিল। আসিফ সামনে গিয়ে লোকটার কলার চেপে ধরলো। কাল রাতে এখানে কে এসেছিল? কাকে লুকিয়ে রেখেছিলি? লোকটা গলা শুকিয়ে ফেলে বলল, আমি আমি কিছু জানি না। আমি শুধু এখানে ব্যবসা করি। বাজে কথা বললে বুলেট গুনতে হবে। আসিফ কোমর থেকে বন্দুক বের করতেই লোকটা ভয়ে কেঁপে উঠল। মেয়েদের মধ্যে একজন তখন আসিফের দিকে তাকিয়ে কাঁপায় গলায় বলল, আমি কিছু জানি, বলো। মেয়েটা গলায় কাছে হাত রেখে শ্বাস নিল, যেন ভীষণ ভয় কাটিয়ে উঠে বলল, একটা লোক এসেছিল কাল রাতে। তার হাতে কাটা দাগ ছিল। সে এখানে বসের সাথে কথা বলছিল, তারপর সে দ্রুত চলে যায়। বসকে মেয়েটা ধমকে দিল। এদিকে লোকটা মুখ শক্ত করে বলল, তুমি যা জানো তার চেয়ে বেশি জানতে চাওয়া দরকার নেই। সত্যি? তাহলে এবার একটু নরমভাবে কথা বলি। আসিফ ঠান্ডা স্বরে বলল, তারপর পকেট থেকে একটা ছোট ছুরি বের করে লোকটাকে হাতে ছুরি মারল। তীক্ষ্ণ ফলাটা লোকটার হাতের এপাশে গিয়ে লাগলো। লোকটা কুকিয়ে উঠল, কিন্তু মুখে কোনো কথা নেই। এবার বলবি নাকি হাতের আরেক পাশও যাবে? আসিফ চাপা গলায় বলল। লোকটা তখন কাতর গলায় বলল, ওদের প্ল্যান ছিল রাতুলের বাসায় ঢোকার। আমি জানি না এরপর কি হয়েছে। আসিফের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। ওদের আসল জায়গাটা কোথায়? লোকটা মুখ শক্ত করে চুপ। আসিফ এবার আর দেরি করলো না, পাশের টেবিলের উপরে লোকটার মাথা সজোরে ঢেসে ধরল। বলবি নাকি মাথা চিবিয়ে খেয়ে ফেলবো? লোকটা তখন মুখ খুললে আস্তে আস্তে জায়গার ঠিকানা বলল। আসিফের চোখ জ্বলে উঠল। এবার তোর গল্প শেষ। লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে দেরি করলে না আসিফ। তারপর দল নিয়ে দ্রুত নতুন ঠিকানার দিকে রওনা দিল। এদিকে রাতুল তখনও জানে না এই লড়াই শুধু শুরু হয়েছে, শেষ এখনও অনেক দূর। রাত গভীর, সেহরির সময় ঘনিয়ে আসছে। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন, শরীরে তাপমাত্রা বেশ বেড়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বিছানায় একপাশে শুয়ে থাকে চৈতির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল রাতুল। রাতুল আর আসিফ রুমের এক কোণে বসে আছে। চারপাশে নীরবতা, মাঝে মাঝে বাইরে থেকে ভেসে আসছে গাড়ির হর্ন। টেবিলে রাখা ল্যাপটপের স্ক্রিনে কিছু ফাইল ওপেন করা, হাতে ধরা মোবাইলের স্ক্রিনে বারবার চোখ বুলিয়ে নিচ্ছে রাতুল। একসময় চোখ তুলে আসিফের দিকে তাকিয়ে বলল, ভিডিও কখন আসবে? আসিফ কিছুক্ষণ ফোন স্কলে চোখ বুলিয়ে উত্তর দিল, এসে যাবে ভাই, অত টেনশন করবে না। রাতুল মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকলো। তারপর এরকম ফুঁসে উঠল, বলল, টেনশন কি সাধে হচ্ছে রে? কাল দেলোয়ার খন্দকারের একটা প্রেস মিটিং আছে। তার ঠিক আগে সব ডকুমেন্ট আমার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে। এরপর সে কি বলে সেটাই দেখার বিষয়। কিন্তু দেয়ালের তো এখনই থামবে না, সে বদলা নেবেই। আসিফ গভীরভাবে শুনছিল, কিছু বলল না। রাতুল আবার বলতে শুরু করলো, দেলোয়ারের পরে আরও বড় দুজন নেতা আছে, তাদের সাথে কৌশল মোকাবেলা করতে হবে। আমাদের একটা ভুল হলেই পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। আসিফ গম্ভীর গলায় বলল, ভাই, ভাবির উপর যে আক্রমণ করেছে তাকে কে পাঠাতে পারে? রাতুল মৃদু হাসল, তবে সেই হাসির মধ্যে তীব্র রাগ আর হিসেব নিকেশেরও ছাপ স্পষ্ট। তারপর ধীর গলায় বলল, আসিফ, আমি যদি ভুল না করি তাহলে এই কাজটা দেলোয়ার ছাড়া আর কেউই করবে না। রাতুলের চোখের কোণায় উত্তপ্ত এক ধরনের ঝলক দেখা গেল। মনে হচ্ছে ভেতরে ভেতরে সে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসিফও বুঝতে পারছে এবার রাতুল শুধু পাল্টা চাল দেবে না, পুরো খেলা ঘুরিয়ে দেওয়ার জন্যই এগোবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। বাইরে মসজিদ থেকে ভেসে আসছে হুজুরদের জিকিরের মধুর ধ্বনি। কোনো কোনো মসজিদে গজল চলছে, আবার কোথাও কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে। পুরো পরিবেশ এক ধরনের প্রশান্তি, এক ধরনের আধ্যাত্মিক সুর বইছে। কিন্তু রাতুলের মনে ঝড়। আজিব একবার মোবাইল সময় দেখে বলল, ভাই, সেহরি করবে না? রাতুল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ওই অসুস্থ মানুষটাকে না খাইয়ে আমি কি করে খাই বলতো? ওকে না খাইয়ে কিছু মুখে তুলতে পারবো না। আসিফ গভীর দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো, তারপর গলায় উদ্যোগ নিয়ে বলল, ভাই, আজকে দিনভর অনেক কিছু সামলাতে হয়েছে, তার উপর কালো বড় ঝড় আসবে। না খেয়ে রোজা রাখলে শরীর সহ্য করতে পারবে? রাতুল ধীরস্থির কণ্ঠে বলল, ইনশাআল্লাহ, আল্লাহ ঠিক চালিয়ে নেবে। তুই খেয়ে নে, যা, আমি পরে দেখব।
আসিফ মাথা নাড়িয়ে বলল, ভাই মাফ করবেন, আপনি না খেলে আমিও খেতে পারবো না। বেশি কিছু না খান, অন্তত কিছু ফল আর জুস খান, সারাদিনের শক্তি দরকার হবে। রাতুল আসিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল, তারপর হালকা হাসলো। এক হাতে আসিফের পিঠে আলতো চাপক দিয়ে বলল, আসিফ তুই আমার দুঃখ সময়েও সঙ্গী, কখনোই একলা ফেলে যাস না ভাই। আসিফ চোখ মুখে দৃঢ়তা এনে বলল, যাব না ভাই, আল্লাহর কসম। আপনি বসেন, আমি সিঁড়ি নিয়ে আসছি। রাতুল আসিফের দিকে তাকিয়ে থাকলো এক এক নজরে। এক একজনের সাথে সম্পর্ক রক্তের বাঁধন হয়, আবার কিছু সম্পর্ক সময়ের পরীক্ষা তৈরি হয়। আসিফ ছিল রাতুলের জীবনের ঠিক এমনই একটা অবিচ্ছেদ অংশ। সে আর আসিফ একসাথে সিঁড়ি করছে। রাতুল কোনো রকমে 2-4 লোকমা মুখে তুলল, তারপর আর দেরি না করে উঠে গেল চৈতির কাছে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। রাতুল আলতো করে চৈতির কপালে হাত রাখলো। শরীর এখনও গরম, ফস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর উঠে গিয়ে অজু করলো। ঘড়িতে এখন বেশ সময় আছে, তাই সে সিদ্ধান্ত নিল সে সময়টুকু তাহাজ্জুদের নামাজে কাটাবে। জায়নামাজ বিছিয়ে দাঁড়াতে পাশ থেকে আসিফও দাঁড়িয়ে গেল। দুজন দুপাশে, দুজন দুই জীবন থেকে আসা, কিন্তু একসাথে এক সৃষ্টিকর্তার সামনে নতজানু। ভোরের আলো ফোটার আগে তারা সত্র হয়ে নিতে চায়, মনের গহীনে জমে থাকা ক্লান্তি ধুয়ে ফেলতে চায়। শহরে ঘুমন্ত অন্ধকারের মাঝে তাদের নামাজের সুর ঘুমট বাতাসে ছড়িয়ে পড়ল। নামাজ শেষ করে রাতুল আর আসিফ একসাথে জায়নামাজ গুটিয়ে রাখলো। বাইরে তখন গভীর রাতের নিস্তব্ধতা, কিন্তু তাদের দৃষ্টি আটকে আছে ল্যাপটপের স্ক্রিনে। দুজনেই অপেক্ষা করছে কখন সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিক আসবে। রাতুল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আর আসিফ আনমনে ল্যাপটপের কিবোর্ড আঙ্গুল চালাচ্ছে। সময় যেন থমকে যাচ্ছে তাদের জন্য। হঠাৎ ড্রিং করে একটা নোটিফিকেশন এলো। আসিফ দ্রুত মাউস ক্লিক করলো, আর পর্দায় ফুটে উঠল সেই ভিডিও ক্লিপ। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। রাতুল গভীর দৃষ্টিতে পর্দার দিকে তাকিয়ে থাকলো, যেন আগত ঝড়ের জন্য নিজেকে প্রস্তুত করেছে। রাতুল চোখ শুরু করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আসিফ দ্রুত ভিডিওটি প্লে করলো। পর্দায় দেলোয়ার খন্দকারের এক গোপন মুহূর্ত ফুটে উঠল। একটি বিলাসবহুল রুম, নরম হলুদ আলো, আর তার সামনে দাঁড়িয়ে এক তরুণী। মেয়েটি স্পষ্টত অস্তিত্বে, কিন্তু দেলোয়ার খন্দকার তাকে জোর করে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যে সেই মেয়েটির কাছে টেনে নিল, আর ভিডিও সেখানেই শেষ। আসিফ ধীরে ধীরে মুখ তুলল রাতুলের দিকে। ভাই, এটা তো ধামাকা। প্রেস মিটের আগে এটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে ওর কোনো সুযোগই থাকবে না নিজেকে পরিষ্কার করার। রাতুল ঠোঁট চেপে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এটা একদিন দিয়ে আমাদের জন্য ভালো, কিন্তু ওই মেয়েটার কি হবে? দিলর তো যে কোনো মূল্যে ওর পরিচয় বের করবে। আমরা এমন কিছু করতে চাই না যাতে একজন নির্দোষ জীবন নষ্ট হয়ে যায়। আসিফ কাজ ঝাঁকালো, কিন্তু ভাই, এই ভিডিওটার প্রমাণ আছে যে দেলোয়ার খন্দকার কতটা নোংরা। এটাই তো ওকে শেষ করার মোক্ষম অস্ত্র। রাতুল চোখ নামিয়ে ভাবলো সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় নেই। ঠিক তখনই চৈতে ঘুমের ঘোরে একটু কেসে উঠল। রাতুলের দৃষ্টি তার দিকে গেল। চৈতের জ্বর এখনও কমেনি। তার অসুস্থ শরীরের দিকে তাকিয়ে রাতুলের মনের ভেতর কিছু একটা শক্ত হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে বলল, ভালো করে চিন্তা করতে হবে। আমরা এই ভিডিও ব্যবহার করব, তবে বুদ্ধি করে। আমাদের এমন কৌশল নিতে হবে যাতে দেলোয়ারের পতন হয়, কিন্তু সেই মেয়েটার জীবনও নষ্ট না হয়। আসিফ মাথা নেড়ে বলল, তাহলে এখন কি করব ভাই? রাতুল চোয়াল শক্ত করলো। প্রেস মিটিংয়ে আগের ভিডিওটা ছড়াতে হবে, কিন্তু শুধু দেলোয়ারের অংশটুকু। মেয়েটার চেহারা ঝাপসা করে দিতে হবে, যাতে কেউ তাকে চিনতে না পারে। আমাদের লক্ষ্য দেলোয়ার খন্দকারকে ফাঁসানো, কাউকে বিপদে ফেলা না। আসিফ দ্রুত ল্যাপটপ নিয়ে বসে গেল ভিডিও এডিট করতে। রাতুল এক ঝলকা তাকালো চৈতির দিকে। তার মধুর নিঃশ্বাসের শব্দ রাতুলকে মনে করিয়ে দিল এই লড়াই শুধু তার নিজের জন্য না, যারা নির্দোষ তাদের জন্যও। আসিফ দ্রুত ভিডিওটি এডিট করতে লাগলো। দেলোয়ার খন্দকারের মুখ স্পষ্ট রেখে মেয়েটির চেহারা ঝাপসা করে দিল। ভিডিও শেষে বড় হরফে লেখা উঠল,
এই কি আমাদের নেতা? রাতুল গভীর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এরপর আসিফ বলল, ভাই পোস্টটা একবার দেখে নিন, সব ঠিক আছে তো? রাতুল মাথা নাড়িয়ে বলল, পোস্ট করো, ঠিক দেলোয়ার প্রেস মিটিংয়ে আধা ঘন্টা আগে এটা ছড়িয়ে দিতে হবে। আসিফ দ্রুত কাজ শুরু করলো। রাতুল উঠে গিয়ে চৈতির কপালে হাত রাখলো। শরীর এখনও উষ্ণ। আস্তে করে কম্বলটা ঠিক করে দিল তার ওপর। তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো ফুটে উঠেছে। দূরের মসজিদ থেকে ফজরে আজান ধ্বনি ভেসে আসছে। হঠাৎ ফোন বেজে উঠল, অপরিচিত নম্বর। রাতুল কল রিসিভ করলো। ভাই সাবধান, দেলোয়ার খন্দকার টের পেয়ে গেছে। ওর বিরুদ্ধে কিছু একটা হচ্ছে। ওর মানুষজন আপনাকে খুঁজছে। অপর প্রান্তে থেকে কাঁপা কাঁপা গলায় কেউ বলল। রাতুলের চোখ কুঁচকে গেল। কেউ বলছেন, এটা জানার দরকার নেই, শুধু বলেছি ও আপনাদের সাহায্য করতে চাইছে। সাবধানে থাকবেন ভাই। লাইন কেটে গেল। রাতুল ফোনটা হাতের মুঠো শক্ত করে ধরল। পেছন থেকে আসিফ বলল, ভাই ভিডিও পোস্ট হয়ে গেছে, এখন দেলোয়ার খন্দকার কি করে দেখি। রাতুল ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখে মুখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি। তারপর নিচু স্বরে বলল, এখন খেলাটা শুরু হলো আসিফ। ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে, শহরে জাগতে শুরু করেছে। কিন্তু রাতুলের মনে যুদ্ধের ধামাকা বাড়ছে। ফোনের সেই অপরিচিত কণ্ঠস্বর এখনও কানে বাজছে তার। দেলোয়ার খন্দকার টের পেয়ে গেছে ওর মানুষজন আপনাকে খুঁজছে। রাতুল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে রাস্তার দিকে তাকিয়ে রইল। গলির মুখে দুটো কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে লোকজন বসে আছে কি না বোঝা যাচ্ছে না। ভাই কিছু মনে হচ্ছে? আসিফের কণ্ঠে সতর্কতা। রাতুল ধীরে চোখে তার দিকে তাকালো। তারপর আবার বাইরে তাকিয়ে বলল, দেলোয়ার খন্দকার এত সহজে হার মানবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে সে কিভাবে রিয়াক্ট করবে। আসিফ এগিয়ে এসে ল্যাপটপে কিছু স্ক্রল করলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, ভাই ভিডিওটা ছড়িয়ে পড়তে শুরু করেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আগুন লেগে গেছে। দেলোয়ার খন্দকারের প্রেস মিট শুরু হওয়ার আগে ওকে নিয়ে নিউজ চ্যানেলও